নমস্কার। আজ আমরা কথা বলবো এমন একজন ব্যক্তিকে নিয়ে যার কলম শুধু কবিতা লেখেনি, দুটো দেশের জাতীয় সঙ্গীতও রচনা করেছে, যার দর্শন শিক্ষার সংজ্ঞাটাই বদলে দিয়েছে। চলুন রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিশাল জগতে প্রবেশ করা যাক। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, এটা কি আদৌ সম্ভব যে একজন মানুষ একাই বিশ্বকে কবিতা, গান, দর্শন, এমনকি দুটো দেশের জাতীয় সঙ্গীতও উপহার দিতে পারেন? আর তার সৃষ্টি ১০০ বছরেরও বেশি সময় ধরে মানুষকে অনুপ্রেরণা দিয়ে যাবে। হ্যাঁ, এই অবিশ্বাস্য কাজটা যিনি করে দেখিয়েছেন তিনি আর কেউ নন, রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি শুধু ভারতের শ্রেষ্ঠ কবিই নন, তিনি ছিলেন মানবতার এক বিশ্বজনীন কণ্ঠস্বর। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক কিভাবে একজন মানুষের এতগুলো পরিচয় হতে পারে, আর কেনই বা তাকে সর্বকালের অন্যতম প্রভাবশালী একজন ব্যক্তিত্ব হিসাবে ধরা হয়। রবীন্দ্রনাথকে আসলে কোনো একটা পরিচয়ে বাধা প্রায় অসম্ভব একটা ব্যাপার। তিনি ছিলেন কবি, দার্শনিক, লেখক, শিক্ষক, সুরকার, চিত্রশিল্পী, আবার সমাজ সংস্কারকও। ভাবা যায়, তার প্রতিভা ছিল সত্যি বিস্ময়কর আর বহুমুখী। তার জীবনটা ছিল কয়েকটি যুগান্তকারী মুহূর্তের একটা মালা। ১৮৬১ সালে এক সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবারে তার জন্ম হল। এরপর ১৯০১ সালে তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে শিক্ষার ধারণাকেই যেন বদলে দিলেন। তারপর এলো সেই ঐতিহাসিক মুহূর্ত ১৯১৩ সাল, যখন তিনি প্রথম অ-ইউরোপীয় হিসেবে সাহিত্যের নোবেল পুরস্কার জিতে নিলেন। আর ১৯৪১ সালে তিনি চলে গেলেও রেখে গেলেন এক অমর উত্তরাধিকার। এবার চলুন তার সাহিত্যের জগতে একটা ডুব দেওয়া যাক। এমন এক জগৎ যেখানে শব্দরা শুধু গল্প বলে না, মানুষের আত্মাকে জাগিয়ে তোলে। তার এত সৃষ্টির মধ্যে গীতাঞ্জলি ছিল সেই কাজটা যা তাকে সারা বিশ্বে পরিচিত করে তোলে। এটা কিন্তু শুধু একটা কবিতার বই ছিল না, এটা ছিল ভক্তি আর সরলতায় ভরা আধ্যাত্মিক অনুভূতির এক অসাধারণ প্রকাশ। আসলে তিনি শুধু চমক দেওয়ার জন্য লিখতেন না, তার লেখার উদ্দেশ্য ছিল আরও গভীর, মানুষের ভেতরের সত্তাটাকে জাগিয়ে তোলা। আর এখানেই ছিল তার কলমের আসল জোর, যা আজও আমাদের ছুঁয়ে যায়। ১৯১৩ সালটা মনে রাখবেন, কারণ এই একটা বছর শুধু রবীন্দ্রনাথের জীবন নয়, বরং পুরো প্রাচ্যের সাহিত্য জগৎকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। আর এই নোবেল পুরস্কারটা কিন্তু শুধু তার একার ছিল না, এটা ছিল প্রাচ্য আর পাশ্চাত্যের মধ্যে একটা সাংস্কৃতিক সেতু। প্রথমবারের মতো ভারতীয় দর্শন আর সাহিত্য বিশ্বমঞ্চে এত বড় একটা স্বীকৃতি পেয়েছিল। তার গল্পগুলো পড়লেই বোঝা যায় তিনি তার সময়ের থেকে কতটা এগিয়ে ভাবতেন। এমন একটা সময়ে যখন মেয়েদের স্বাধীনতা বা সামাজিক ন্যায় বিচার নিয়ে কথা বলাই কঠিন ছিল, তখন তিনি খুব সাহসের সাথে প্রেম, বিচ্ছেদ আর পুরনো ও নতুন চিন্তার দ্বন্দ্বকে তার লেখায় তুলে ধরেছেন। কিন্তু রবীন্দ্রনাথের ভাবনা তো শুধু বইয়ের পাতায় আটকে থাকার জন্য ছিল না। তিনি এমন একটা পৃথিবী গড়তে চেয়েছিলেন যেখানে শিল্প, সংস্কৃতি আর শিক্ষা মিলেমিশে এক হয়ে যাবে, সারা বিশ্বের জন্য একটা ছোট্ট বাসার মতো। তখনকার যে গতানুগতিক পড়াশোনার ধরন, মানে ওই মুখস্থ বিদ্যা, ওটা তার একদমই পছন্দ ছিল না। তিনি এটাকে একটা খাঁচার মতো মনে করতেন, যা ছাত্রদের মনকে তথ্যের ভারে বন্দি করে রাখে। তার দর্শন ছিল ঠিক তার উল্টো, শিক্ষা মানে মুক্তি, মুখস্থ নয়। আর এই ভাবনারই বাস্তব রূপ ছিল শান্তিনিকেতন। একবার কল্পনা করুন তো, এমন একটা স্কুল যেখানে ক্লাস হচ্ছে খোলা আকাশের নিচে গাছের ছায়ায়, যেখানে শিল্প, আলোচনা আর নতুন কিছু করার ইচ্ছেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর আসল লক্ষ্যই ছিল মনটাকে বিকশিত হতে দেওয়া, বেঁধে রাখা নয়। শান্তিনিকেতনের মূল কথাই ছিল যাত্রা বিশ্বাং ভাবেত্যেক নীলম, মানে এমন একটা জায়গা যেখানে পুরো দুনিয়াটা একটা ছোট্ট পাখির বাসার মতো এক হয়ে যাবে। কি সুন্দর ভাবনা, তাই না? এটা তো ভাবাই যায় না, তাই না, যে একজন মানুষ দুটো আলাদা দেশের জাতীয় সঙ্গীত রচনা করতে পারেন। ভারতের জনগণ মন আর বাংলাদেশের আমার সোনার বাংলা, দুটোই তার সৃষ্টি। এর থেকে বোঝা যায় তার প্রভাব কতটা বিশাল ছিল। এবার আমরা ঠাকুরের দর্শনের এমন একটা দিকে যাব যা হয়তো আজকের দিনে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। আর সেটা হলো জাতীয়তাবাদেরও ওপরে মানবতাকে জায়গা দেওয়ার ধারণা।
দেখুন, ঠাকুর কিন্তু দেশপ্রেমের বিরোধী ছিলেন না। তিনি সম্মান করতেন, কিন্তু তিনি বিপদটা দেখতেন অন্ধ জাতীয়তাবাদের মধ্যে, যা অহংকার আর ক্ষমতার জন্ম দেয়। তার কাছে জ্ঞান, করুণা আর ঐক্য যে কোনো দেশের সীমানার চেয়ে অনেক বড় ছিল। তার কথাটা খুব স্পষ্ট ছিল। যখনই কোনো দেশ মানবতাকে ভুলে যায়, নিজেকে তার চেয়ে বড় ভাবতে শুরু করে, তখনই হিংসা আর ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। ১০০ বছর পরেও আজকের এই বিভক্ত পৃথিবীতে তার এই কথাগুলো যেন আরও বেশি সত্যি মনে হয়। তো সবশেষে এসে প্রশ্ন ওঠে, কেন রবীন্দ্রনাথ ঠাকুর আজও গুরুদেব হিসাবে পরিচিত? তার রেখে যাওয়া উত্তরাধিকার আমাদের কি শেখায়? এই গুরুদেব নামটা কিন্তু কোনো সাধারণ নাম না। স্বয়ং মহাত্মা গান্ধী তাকে এই নামে ডাকতেন। এটা শুধু একটা উপাধি ছিল না, ছিল ভারতের দুই মহান মানুষের মধ্যেকার গভীর শ্রদ্ধার এক চিহ্ন। পরিশেষে এটুকুই বলা যায়, রবীন্দ্রনাথকে কোনো একটা নির্দিষ্ট সময় বা দেশের গণ্ডিতে বাঁধা যায় না। তার চিন্তা, তার কাজ, তার দর্শন সবকিছুই সময়ের ঊর্ধ্বে। তিনি সত্যিই ছিলেন সর্বকালের কণ্ঠস্বর। এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজকের এই এত আওয়াজ, এত বিভেদের মধ্যে আমরা কি সেই ঐক্যের সুরটা শোনার জন্য একটু থামতে রাজি আছি, যা ঠাকুর আমাদের শিখিয়ে গেছেন? উত্তরটা আমাদের নিজেদেরই খুঁজতে হবে।